সো হে গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা 25-21 এর দশম পর্ব সম্পর্কে জানবো এবং এর আগের পর্বের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো গাইস, এই পর্বের শুরুতে আমরা দেখি ইজিন যখন নাহিদুকে খুঁজতে ব্যস্ত, ঠিক ওই সময় পিছন থেকে কেউ একজন তাকে ডাকে, আর সে হচ্ছে নাহিদু। তখন দুজনে দুজনকে দেখে মারাত্মক লেভেলের খুশি হয়, আর ইজিন মুখে একটা হাসি নিয়ে নাহিদুর কাছে চলে আসে। সাথে নাহিদুর ভাবভঙ্গি দেখে আমরা বুঝতে পারি সে যেন তার হারানোর একটা জিনিস খুঁজে পেয়েছে আজকে। এবং তখন তার হাতে আমরা ইজিনের থেকে পড়ে যাওয়া সেই বইটি দেখি, মানে নাহিদু সেটা তুলে নিয়েছে। ইজিন বলে, এটা আমি তোমার জন্য নিয়েছিলাম। এতে নাহিদু তাকে হালকাভাবে থ্যাংক ইউ বলে। ইজিন বলে, পিজারে তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি আমি, কিন্তু সংযোগ বিচ্ছিন্ন বলছে। নাহিদু জানায়, আমি জানতাম না আমার মা পেজারের লাইন কেটে দিয়েছে, সাথে আমাকে বলেছে সেলফোন ইউজ করতে। তো নাহিদু তাকে বলে, তুমি এখানে কি করছো? ইজিন জানায়, আমি এখানে একটি রিপোর্ট কভার করতে এসেছি। আসলে তুমি জেনে অবাক হবে যে আমি একজন রিপোর্টার হয়েছি। নাহিদু বলে, ওয়াও, দারুণ, অভিনন্দন তোমাকে। এবার ইজিন বলে, তো তুমি কোথায় যাচ্ছিলে? সে বলে, আসলে আমি কারোর সাথে দেখা করতে যাচ্ছি। আচ্ছা, তুমি খেয়েছো? ইজিন বলে, না তো। নাহিদু বলে, তাহলে চলো, আমাদের সাথে তুমিও খাবে। আর এই বলে চলে আসে রেস্টুরেন্টে এবং একটা ছেলেকে দেখিয়ে বলে, এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। তবে ইজিন এখানে খুবই নর্মাল থাকে, মানে সে চমকে উঠবে বা আতঙ্কিত হবে বা রেগে চলে যাবে এরকম কিছুই করে না। তো নাহিদুর বয়ফ্রেন্ড আছে দেখে বর্তমানে নাহিদুর মেয়ে মিনসে পুরাই শকড হয়ে যায় যে এই 6 মাসের মধ্যে সে বয়ফ্রেন্ড কই থেকে পাইলো। তাই সে আবার ডায়েরি পড়তে শুরু করে। তো এদিকে নাহিদু যখন ইজিনের সাথে তাকে পরিচয় করিয়ে দিবে, তার আগেই ইজিন তার নাম ধরে ডাকে এবং বলে, তুমি ফেন্সিং প্লেয়ার জুং হো জিন, তাই না? আর গাইস, এই কথা শুনে দুজনেই অবাক হয়ে যায় যে এটা কি হলো। তো ইজিন জানায় যে আমি যেহেতু একজন রিপোর্টার, তাই ফেন্সিং এর দিকটা আমি নিজেই কভার করতেছি। নাহিদু বলে, কি সত্যি? তাহলে তো বলতে হচ্ছে ফেন্সিং এর সাথে তোমার সম্পর্ক বেশ ভালো। তবে এরপর তারা তিনজনে মিলে কি সব যেন খাচ্ছিল, আমি এটার নাম জানতে পারিনি, এবং তোমাদের মধ্যে কেউ এর নাম জেনে থাকলে কমেন্টে জানাবে কিন্তু, যাতে আমিও জানতে পারি। যাই হোক, এগুলো খাবার সময় নাহিদু হাতে হালকা একটু ব্যথা পায়। তাই এরকম দেখে সেই ছেলেটা বলে, কিউটি ভাই, তুমি কি ঠিক আছো? হাতে খুব ব্যথা পেয়েছো তাই না? ও, এখন আমি কি যে করি, আমার কিউটি ভাই ব্যথা পেয়েছে। আচ্ছা দেখো, আমি তোমাকে শিখে দিচ্ছি কিভাবে এটা কাটতে হয়। তোমার এত সুন্দর হাত দিয়ে ছুরি ধরা একদমই উচিত নয়। নাহিদু বলে, ছুরিটা এত ভারী হবে আমি জানতামই না। এদিকে ইজিন এসব দেখে হাসে আর বলে, আহ, ঢং দেখে বাসি না, ফেন্সিং এর সোর্স চালাইতে পারে আর সামান্য একটা ছুরি সামলাইতে পারে না। এতে নাহিদু ইজিনের দিকে গম্ভীর ভাবে তাকিয়ে থাকে। যাই হোক, তো এদের এমন লুতুপুতু প্রেম দেখা ইজিন বলে, আচ্ছা তোমরা দুজনে কতদিন থেকে ডেটিং করছো? ছেলেটি বলে, এই তো 3 দিন। ইজিন বলে, কি 3 দিন? এতে গাইস নাহিদুও এমন ভাব দেখায় যে যেন সে তার কথায় একমত। এরপরে ছেলেটি বলে, কিউটি পাই, আমি একটু বাথরুম থেকে আসি। নাহিদু বলে, প্লিজ দ্রুত ফিরে এসো। তাই ছেলেটি চলে যায় বাথরুমে। এরপরে নাহিদু খাওয়ার সময় বলে, কি দারুণ টেস্ট। ইজিন বলে, হ্যাঁ প্লিজ তুমি দ্রুত ফিরে এসো। নাহিদু বলে, দেখো বেশ কিছুক্ষণ থেকে তুমি কিন্তু এরকমটাই করছো। তো ইজিন জানায়, নাহিদু তুমি আসলেই অদ্ভুত, আমি কখনো কল্পনাও করিনি তোমাকে 3 দিনের রিলেশনশিপে দেখতে পাবো। নাহিদু বলে, ইজিন তুমি কি আমাকে নিয়ে ঠাট্টা করছো? ইজিন বলে, মোটেও না, বরং অনেকদিন পর তোমাকে দেখে আমি সত্যি অনেক হ্যাপি। যাই হোক, নাহিদু বলে, ইজিন ভেবেছিলাম তোমার পিঠ দেখে আমার হার্টবিট বন্ধ হয়ে গিয়েছে। ইজিন বলে, আরে কেন? নাহিদু বলে, যদি তোমাকে হারিয়ে ফেলি সেই ভয়ে। আর এই কথা শুনে ইজিন অবাক যে এটা কি হচ্ছে, তার তো বয়ফ্রেন্ড আছে, তাহলে আমাকে হারানোর ভয় সে কেন পাবে? তাই ইজিন বলে, এত শব্দের মধ্যে আমি কিন্তু শুধু তোমার কথাটাই শুনতে পেরেছি। নাহিদু বলে, পাবেই তো, আমি যে তোমার জন্য প্রার্থনা করেছি যাতে তুমি তোমার জীবনের কঠিন সময়গুলো খুব ভালো করে পার করতে পারো। ইজিন বলে, হ্যাঁ হতে পারে, তাই হয়তো আমি আবার ফিরে এসেছি। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ড কি তোমার সাথে ভালো আচরণ করে? তুমি তার কোন জিনিসটা পছন্দ করো? নাহিদু বলে, আসলে হয়েছে কি, সে বলেছে সে আমাকে পছন্দ করে, তাই আর কি। ইজিন বলে, তার মানে তোমার কথা মতে তোমাকে যে কেউ পছন্দ করলেই তার সাথেই ডেট করতে হবে? নাহিদু বলে, আসলে আমি দেখতে চাইছিলাম যে রোমান্টিক সম্পর্ক কেমন হয়, তাই একটু ট্রাই মারছিলাম। ইজিন বলে, ঠিকই আছে, তোমার বয়স তো 19, তাই প্রথমবার প্রেমে পড়ার জন্য এটাই উপযুক্ত বয়স। এরপরে সে ট্যাক্সি করে ফেরার পথে নাহিদুর কথা ভাবে আর খুব খুশি হয়, কারণ গাইস তোমরা অবশ্যই জানো ইজিন নাহিদুর কাছে যতবার গেছে ততবারই সে অনেক হ্যাপি ছিল। মানে ওই যে একটা প্রবাদ আছে না, ডার্লিং আমি তোমার হাসির কারণ হতে চাই, ঠিক তেমনই নাহিদু হচ্ছে ইজিনের হাসির কারণ। কিন্তু গাইস শেষ পর্যন্ত কি তারা এক হতে পারবে? তো ইজিন এরপর গিয়াংজু চলে আসে
যেখানে এশিয়ান ফেন্সিং শুরু হবে। তাই এখানে অনেক ট্যুরিস্ট এসেছে এসব দেখতে, কারণ সেই সময় গাইস মানে 90 দশকে এই ফেন্সিং খেলা দেখার যে চাহিদা সেটা অন্যরকম একটা ব্যাপার ছিল। তাই দূর দূরান্ত থেকে লোকজন এইসব দেখতে আসতো। এরপরে ভিতরে গিয়ে আমরা দেখি সেখানে ফেন্সিং টেস্ট ম্যাচ হচ্ছে, আর এইখানে যে জিততে পারবে সেই ফাইনালে যাবে। এবং সেখানে ওই কোচও চলে আসেন এবং সহকারীকে বলেন ইরুম তো ফাইনালে পৌঁছে গেছে, এখন যদি নাহিদু ফাইনালে উঠতে পারে তাহলে অনেক বড় কিছু একটা হয়ে যাবে আশা করা যায়। আর তখন সেখানে ইজিনও ছিল এবং সে নাহিদুর খেলা দেখছে। তো এর এক পর্যায়ে নাহিদু এখানে 7 পয়েন্ট বেশি পেয়ে উইন হয়। এতে ইজিন বলে ইয়েস নাহিদু তুমি পেরেছো। তবে গাইস ইজিনকে এই ড্রেসে বা এই লুকে অনেক হ্যান্ডসাম লাগতেছে। অবশ্যই এটা আমার ব্যক্তিগত মতামত, তবে তোমার কাছে হয়তো নাও লাগতে পারে। এবার ম্যাচ শেষ হলে সে তার শট দিয়ে দেয় এবং তার ব্যাগ নিয়ে একজন যাচ্ছে। মানে গাইস তাদের কাজই হচ্ছে যারা ফেন্সিং খেলবে তাদের সেবা করা। তো হঠাৎ কেউ একজন তাকে ডাক দিলে সেই মেয়েটি নাহিদুর ব্যাগ সেখানে রেখেই চলে যায়। তবে নাহিদু এটা নোটিস করে এবং গাইস এই ব্যাপারটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। পরে সে দেখে ইউরিমের কোচ ইউরিমকে গাইড করতেছে যে কিভাবে জিততে হবে এরকম কিছু। এদিকে ইউরিম যখন আসছিল তখন নাহিদু তাকে ধাক্কা দিয়ে চলে যায় আর বলে ইউরিম আমি ফাইনালে চলে এসেছি, তাও আবার তোমার প্রতিদ্বন্দ্বী হিসেবে। কিন্তু ইউরিম বলে ভুল করেছো তুমি আমার প্রতিদ্বন্দ্বী হয়ে। কালকে আমি তোমাকে শেখাবো যে একজন ভক্ত কেন কখনোই সেরা হতে পারে না, এবং কালকেই তুমি আমার আসল ফেন্সিং দেখবে, শিখবে আর ভাববে যে কেন তোমার থেকে আমি সেরা। তাই এটা তুমি মনে রেখো। আর গাইস ইউরিম যখন এসব বলে না তখন তার মধ্যে এক অন্যরকম কনফিডেন্স দেখতে পাই আমরা। আর তখনই একটা ছেলে যখন দৌড়ে আসছে তাই নাহিদু দ্রুত ইউরিমকে বাঁচিয়ে নেয় আর বলে তুমি বলেছো কালকে আমাকে শেখাবে, তাই তোমার মোটেও ব্যথা পাওয়া উচিত নয়। আর এই বলে সে চলে যায়। কিন্তু ইউরিম এতে একটু ইমপ্রেস হয় বাট প্রকাশ করে না। তো এর পরের দিন মানে আজকে যেহেতু ফাইনাল ম্যাচ হবে তাই ইউরিমকে দেখে সবাই অনেক খুশি হয়, সাথে নাহিদুকে দেখে শোরগোল আরো বেড়ে যায়। তবে গাইস নাহিদুর মুড ছিল এই মুহূর্তে অন্য লেভেলে এবং ভিতরে গিয়ে ইউরিম তো প্র্যাকটিস করেছিল। কিন্তু নাহিদু যখন তার ব্যাগ চেক করতে যায় তখন সে দেখে যে তার শোট এটা নয় যেটা তাকে ইজিন দিয়েছিল। তখন সে ওই কর্মচারীকে ডাকে যে গতকাল তার ব্যাগ নিয়ে গিয়েছিল। নাহিদু বলে এটা তো আমার শোট নয় যেটা দিয়ে আমি খেলি। কিন্তু সে বলে এটাই তো আপনার, ভালো করে দেখেন। নাহিদু বলে না এটা আমার নয়। আর তখনই তার মনে পড়ে গতকাল কি এই মেয়েটা যখন তার ব্যাগ নিয়ে যাচ্ছিল তখন কেউ তাকে ডাকলে সে চলে যায় এবং বুঝতে পারে নিশ্চয়ই তার ব্যাগ বদল হয়ে গেছে সেই জাপানি প্লেয়ারের সাথে যার সাথে সে খেলছিল। তাই কোচের সাহায্য নিয়ে সে ওই জাপানি প্লেয়ারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে এবং জানতে পারে জাপান দল শিডিউল শেষ করে সিউলের উদ্দেশ্যে বের হয়েছে, এমনকি দলটি ইতিমধ্যেই ট্রেনে উঠেছে। তো নাহিদু বলে তাদেরকে বলুন পরের স্টেশনে নেমে যেতে, আমি নিজে গিয়ে তাদের সাথে দেখা করব এবং আমার ব্যাগটি নিয়ে আসবো। কিন্তু কোচ বলে আরে নাহিদু তুমি এরকম করছো কেন, তোমাকে সেই শট দিয়েই যে খেলতে হবে এমনটা তো না, আর সময় তো খুব কম। নাহিদু বলে ওই শট ছাড়া আমি কখনোই খেলতে পারবো না, তাই আমাকে যেতেই হবে আর আমি এই সময়ের মধ্যেই চলে আসবো, তাই চিন্তা করবেন না। আর এই বলে সে ট্রেনের টিকিট কেটে চলে যায়। এরই মধ্যে আবার ইজিন চলে আসে ইউরিমের কাছে ইন্টারভিউ নিতে, কারণ বস তাকে এটাই করতে বলেছিল। কিন্তু গাইস ইউরিম ইজিনকে দেখে শকড হয়ে যায় আর বলে কোচ আমি এই ইন্টারভিউ দিব না। আর তখনই ইজিন তাকে সরি বলে। ইউরিম জানায় তুমি কতবার এই কাজ করেছো, মাথা উঁচু করে বলো আমাকে, না হলে চলো আমরা আমাদের এসব কিছু শেষ করে ফেলি। তুমি হঠাৎ করে গায়েব হয়ে যাও, আবার এমন ভাবে চলে আসো যেন কিছুই ঘটেনি। আবার তুমি জিজ্ঞেস করছো আমি কেমন আছি, তোমার কি অবস্থা, তুমি ভালো আছো? ইজিন বলে না আমি ভালো নেই, কিন্তু এখন আমি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং ভালো কিছু করার চেষ্টা করছি। ইউরিম বলে নাহিদু কি জানে যে তুমি একজন রিপোর্টার হয়েছো? ইজিন বলে হ্যাঁ। এতে ইউরিম আরো রেগে যায় যে এই কথা আমার আগে ওই সেমরি নাহিদু জানলো কেমনে। আর তখনই আমরা নাহিদুকে দেখি সে ওই জাপানি প্লেয়ারের কাছে চলে এসেছে এবং তার সাথে কথা বলে ওর নিজের ব্যাগটা চেঞ্জ করে নেয় আর দ্রুত আসতে শুরু করে গিয়াংজু, মানে যেখানে আজকে ফাইনাল ম্যাচ হবে। তো ট্রেনে করে আসার পথে এই কোচ তাকে ফোন দেয়। নাহিদু বলে কোচ আমি ট্রেনে উঠে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব। আর গাইস তখনই তার ফোনের ব্যাটারির চার্জ হয়ে যায় শেষ, এতে করে সে আর যোগাযোগ করতে পারে না। কিন্তু এরই মাঝে হয় কি ট্রেন চলার পথে থেমে যায়, কারণ সামনে একটা ঝামেলা হয়েছে, তাই ফলে সবাইকে এখানেই নেমে যেতে হবে বা আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। কিন্তু গাইস আমরা জানি নাহিদুর কাছে সেই অপেক্ষা করার মতো সময় মোটেও নেই। অন্যদিকে ইজিন আবার ইউরিমের ইন্টারভিউ নিচ্ছে, তখন ইউরিম বলে আজকের দিনে অন্তত আমার কাছে তোমার ক্ষমা চাওয়া উচিত। ইজিন বলে সুযোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ। এরপরে কোচ এসে ইজিনকে বলে নাহিদু একটা ট্রেনে গিয়াংজু আসছে, সে পৌঁছাতে প্রায় 1টা বাজতে পারে। ইজিন বলে ওকে আমি পরে না হয় আবার আসবো। তাই সেখান থেকে বের হয়ে যখন সে অফিসে ফিরবে তখন সে জ্যামে আটকা পড়ে, কারণ কোরিয়া ভ্যাস জাপানের ফুটবল ম্যাচ দেখার জন্য
রাস্তায় ভিড় জমেছে। যাই হোক, ওই মুহূর্তে একজন অফিস থেকে কল করে বলে, তুমি কি গিয়াংজো স্টেশন থেকে জুং হায়ককে নিয়ে আসতে পারবে? ইজিন বলে, মনে হচ্ছে না আমার সেই সময় হবে, কারণ কিছুক্ষণ পর ফেন্সিং শুরু হওয়ার কথা। সে বলে জুং হায়কের ট্রেন দুপুর 1টায় আসার কথা ছিল, কিন্তু এটা আসতে নাকি দেরি হবে। তখন এই কথা শুনে ইজিনের মনে পড়ে যায় কোচের কথা, যে নাহিদু তো 1টার সময় আসার কথা, তার মানে এটা সেই ট্রেনটাই হবে। তাই সে দ্রুত নাহিদুকে কল করে, কিন্তু গাইস আমরা জানি তার ফোনে চার্জ নেই, তাই ইজিন তাকে কলে পায় না এবং গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে নাহিদুর খুঁজে আর পৌঁছে যায় সেই স্টেশনে। তাই সে আরো ভিতরে গিয়ে নাহিদুকে খুঁজতে লাগে। তখন হঠাৎ তার চোখ পড়ে নাহিদুর উপর, যে দৌড়ে আসতেছে। ফলে ইজিনও দৌড় দেয় নাহিদুর দিকে। নাহিদু, আর মাত্র 50 মিনিট বাকি আছে, তাই এখনই চলো। আর এই বলে সে নাহিদুকে নিয়ে চলে আসে। এদিকে ইজিন নাহিদুকে গাড়িতে বসিয়ে দেয়, কিন্তু নাহিদু কেমন যেন আপসেট হয়ে রয়েছে আর বলে, আমি ভেবেছিলাম আমার এতদিনের সব কষ্ট মনে হয় বৃথা যাবে। ইজিন বলে, নাহিদু তুমি আমার দিকে তাকাও, আমরা আর মাত্র 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাব, তাই তুমি ভয় পেও না। মানে ইজিন তাকে এভাবে সাহস দেয়, সাথে তার সিট বেল্ট বেঁধে দিয়ে গাড়ি সেই জোরে টান মারে। তো এখন যাওয়ার পথে নাহিদু একটু হালকা হয় আর বলে, ইজিন তুমি হঠাৎ গিয়াংজুতে কেন? ইজিন বলে, আরে তুমি কি ভুলে গেছো আমি একজন সাংবাদিক? নাহিদু বলে, একদমই না, কিন্তু আমি যে এখানে আসি তুমি জানলে কিভাবে? ইজিন বলে, জেনেছি কোনো একভাবে, তাই তোমাকে নিতে চলে এলাম। নাহিদু বলে, তোমার সাথে দেখা না হলে আমি এখন কি করতাম? ইজিন বলে, আজকে নাকি অন্য কোনো সাধারণ দিন? সে বলে, দুটোই। ইজিন বলে, যদি আমরা একে অপরকে না চিনতাম তাহলে আমরা তখনও এখনকার মতো একসাথেই থাকতাম। তখন নাহিদু আবার মজা করে বলে, কিন্তু আমরা যদি একে অপরকে না চিনতাম তাহলে আমি কিভাবে এই রাইড পেতাম বলো? এবং এরই মধ্যে তাদের সামনে পিছনে দুটি পুলিশের গাড়ি চলে আসে। এতে নাহিদু পেয়ে যায় ভয়, যে পুলিশ কেন, আমরা কি কোনো সমস্যায় পড়েছি? ইজিন বলে, তোমার কি কোনো ধারণা আছে তুমি এই মুহূর্তে কতটা গুরুত্বপূর্ণ? তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে যেন কোনো ঝামেলা না হয় তাই। এতে নাহিদু আরো বেশি খুশি হয়, মানে সেটা কল্পনাও করতে পারছে না, এবং বলে, ওহ আমি এখন একজন বড় সেলিব্রিটি। আচ্ছা ইজিন, একজন বড় সেলিব্রিটি এখন আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে। আজকে ইউরিম এবং নাহিদু ফাইনালে মুখোমুখি হবে, তো আপনি কাকে সমর্থন করছেন? ইজিন বলে, আমাকে দেখতে দাও। কো ইউরিম? নাহিদু বলে, কি? ইজিন বলে, কেন, তোমার জন্য তো সুইটি ভাই আছে, ইউরিমের কেউ নেই। নাহিদু বলে, আরে আমি সুইটি ভাইয়ের সাথে ব্রেকআপ করেছি। আর এই কথা শুনে বর্তমানে নাহিদুর মেয়ে আবার চমকে ওঠে, কি ব্রেকআপ হওয়ার আগে সে তাহলে কতদিন সম্পর্কে ছিল? আর এটা সে বুঝতে পারে না। যাই হোক, এরপর তারা চলে আসে সেখানে আর নাহিদু ওই পুলিশদের ধন্যবাদ জানায় এবং যাওয়ার সময় ইজিন বলে, নাহিদু তুমি ভালো খেলবে তাই না? নাহিদু বলে, জানি না, তবে আমি শিওর আমি জিততে যাচ্ছি। আর এই বলে সে একটু রিল্যাক্স মুডে আস্তে আস্তে ভিতরে যেতে লাগে এবং ভিতরে গিয়ে সে নিজে মনে মনে অনেক সিল মুডে থাকে। পরে সে স্টেজে চলে আসে এবং এখন তার ড্রেসের পিছনে কোর লেখাটাও থাকে, যেটা তার স্বপ্ন ছিল যে একদিন তারও এরকম থাকবে। আর এখানে ক্যামেরা অ্যাঙ্গেলটা ভাই পুরাই জোস, ইচ্ছে করে খালি বারবার দেখি। আর তখনই সেখানে লাইট জ্বলে ওঠে। তো নাহিদু আজকে অনেক বেশি কনফিডেন্ট নিয়ে থাকে যে সে আজকের ম্যাচটা জিতবে। এরপরে এশিয়ান গেমস গিয়াংজু 1999-এ ফেন্সিং ফাইনাল ম্যাচের প্রস্তুতি নেয় ইউরিম ভ্যাস নাহিদু। দুজনে তখন চুপচাপ দুজনকে দেখে আর ভাবে আমি জিতবো। কিন্তু গাইস, এই ম্যাচে আসলে কে জিতবে সেটা আমরা পরের পর্বে জানতে পারবো এবং এরপর তাদের মধ্যে সম্পর্ক ভালো হবে নাকি উল্টো খারাপ হবে সেটাও দেখবো। যাই হোক, আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, সাথে একটা সাবস্ক্রাইব যদি ইচ্ছে হয় আর কি। গুড বাই।